ঘোষের যে বলয়, ঘনিষ্ঠ বলয়, তাদের সাথে তুমি সরাসরি যোগাযোগ রাখছো, অভিমান তো হয়েছে। তিনি যে এই দুটো বড় প্রধানমন্ত্রী আসলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, বিজেপির নাম্বার 1 আর 2 আসলেন, তারা ডাকলেন না দিলীপ ঘোষকে। অভিমান হয়েছে, তিনি অপমানিত বোধ করেছেন। এটার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই, একেবারেই তাই। প্রশ্ন হলো যে দিলীপ ঘোষ কি তাহলে বঙ্গ বিজেপিতে এখন ব্রাত্য? বঙ্গ বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা তো এই দুটো বড় সভাতে স্পষ্ট। আমরা দেখলাম যে যখন প্রধানমন্ত্রী তিনি যখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সভায় বক্তব্য রাখছেন, তিনি বাড়িতে টিভির স্ক্রিনে প্রধানমন্ত্রীর সভা দেখছেন। তাহলে এখান থেকে তো স্পষ্ট যে তার যাবার ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর সভায়। এবং আমরা যেটা দেখলাম যে এ রাজ্যের এত বড় একটা হাই ভোল্টেজ সভা, সেক্ষেত্রে এটাও তো বলতে হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন এত বড় একটা হাই ভোল্টেজ সাংগঠনিক বৈঠক হচ্ছে, সেই বৈঠকে দিলীপ ঘোষ নেই, কিন্তু দিলীপ ঘোষ আবার রাজ্য কমিটির সদস্য, কোর কমিটির সদস্য। সেখানেই প্রশ্নটা উঠছে সুজা, এখানেই প্রশ্নটা উঠছে যে দিলীপ ঘোষকে না ডেকে বিজেপি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলো। এটা তো মানে উচ্চ কিছু নয়, এটা স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। এবং আমি একবার পিসিআরকে জিজ্ঞাসা করবো, আমরা যদি এই বাইট কাউন্টারটা প্লে করা যায়, গতকাল যখন অমিত শাহ তার বক্তব্য রাখতে ডায়াসে উঠলেন, তখন তিনি সুকান্ত মজুমদারকে সম্বোধন করলেন এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে যখন সম্বোধন করলেন, তিনি বললেন আমার প্রিয় মিত্র, বন্ধু। এবং অমিত শাহর বডি ল্যাঙ্গুয়েজ, অমিত শাহ কিভাবে বলছেন, কাকে কিভাবে সম্বোধন করছেন, এইগুলোর তো খুব গুরুত্ব বঙ্গ বিজেপির মধ্যে রয়েছে। কারণ বঙ্গ বিজেপির নেতারা যখনই নয়াদিল্লিতে যান, সুকান্ত হোক, শুভেন্দু অধিকারী হোক, তারা গিয়ে সবার আগে চেষ্টা করেন অমিত শাহর সাথে দেখা করে একটা ছবি তাদের সোশ্যাল মিডিয়া পেজে দিতে, কারণ সেটাই হলো তাদের ক্ষমতার উৎস। একবার শোনাই আপনাদেরকে অমিত শাহ গতকাল স্টেজে উঠে সুকান্ত মজুমদারকে কিভাবে সম্বোধন করলেন এবং তারপর ভালো করে শুনবেন শুভেন্দু অধিকারীকে কিভাবে সম্বোধন করলেন। और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी, हमारे राष्ट्रीय महासचिव श्री सुनील बंसल जी, हमारे प्रभारी मंगल पांडे जी। শুনলেন আপনারা, শুভেন্দু অধিকারীকে আলাদা করে তাৎপর্য দেওয়া হলো স্টেজে, যেখানে তিনি বলছেন যে যাকে দেখলে বিধানসভার বুক কেঁপে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরেকবার পিসিআরকে বলবো কিউ করতে, একটু আগে তার বাইটে তিনি কিন্তু এটাও বলেছেন প্রিয় মিত্র, আমরা সেটাতে আসবো, কিন্তু তার আগে আমরা একটুখানি শুনে নিই এই মুহূর্তে। দিলীপ ঘোষ, তাকে যখন এই প্রশ্নটা করা হলো এবং সেই বাইটটা আস্তে আস্তে যতক্ষণ পিসিআর কিউ করে, দিলীপ ঘোষের প্রতিক্রিয়া শোনাবো। অমিত শাহ সভাতে তিনি যেতে পারেননি এবং তার ফলে তিনি কি কি কথা বলেছেন, অনেকগুলি কথা বলেছেন, সেগুলো সবই শোনাবো। কিন্তু তার আগে কুইকলি আমি সুজয় তোমাকে জিজ্ঞাসা করি, দিলীপ ঘোষের কাছে এখন অপশন কি কি? এক, তিনি রাজনৈতিক ক্যারিয়ারকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কি তিনি ফুল বদল করতে পারেন, এই জল্পনা রয়েছে। এবং এটা কিন্তু কোনো স্পেকুলেশনের বিষয় নয়, এটা নিয়ে আলোচনাও চলছে, রাইট? একেবারেই তাই, একেবারে জোর চর্চা কিন্তু বা আলোচনা বঙ্গ তৃণমূলের নেতারা তো এর আগে আহ্বান করেছেন যদি আসতে চান আসুন। একেবারেই আমরা দেখলাম একেবারে জোর চর্চা তো চলছে, এটা বলতেই হবে। বঙ্গ বিজেপির অন্দরে যেরকম চলছে, রাজনৈতিক মহলেও একটা জোর গুঞ্জন চলছে এই মুহূর্তে দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে। যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে বক্তব্য রাখছেন, তিনি তখন তাঁতিবেড়িয়া উলবেড়িয়ায় আরএসএসের একটি বর্গ চলছে, সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে আরএসএসের এ রাজ্যের 2 শীর্ষস্থানীয় নেতা, আমি তার নাম বলছি, জলধর মাহাতো এবং রমাপদ দা, এই দুজন আরএসএসের একেবারে শীর্ষস্থানীয় মুখ, এ রাজ্যের বড় ডিসিশন মেকার। তাহলে কি তিনি যে ডাক পেলেন না, সেখানে পৌঁছে কি শুভেন্দু সুকান্তর নামে কোনো নালিশ ঠুকলেন, বা কেন তাকে ডাকা হলো না?
মানে আরএসএস এর সাথে তার যে নিবিড় যোগাযোগ, যে আরএসএস এর থেকে দিলীপ ঘোষ এসেছিলেন সেই আরএসএস এর মুখী আবার হয়েছেন, তিনি আবার আরএসএস এর কাছে ফিরে গেছেন, তার অভাব অভিযোগ সেটা জানাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে সুজয় যখন মোহন ভাগবত এলেন এবং মোহন ভাগবত প্রায় 10 দিন পশ্চিমবঙ্গের বুকে ছিলেন, তিনি একটা বিশাল আরএসএস এর সভা করেছিলেন বর্ধমানে, সেখানেও দিলীপ ঘোষ ছিল। তারপর হাওড়াতে যে আরএসএস এর বৈঠক হয় সেখানেও দিলীপ ঘোষ ছিল। দিলীপ ঘোষের যে নিবিড় যোগাযোগ আরএসএস এর সাথে তা তিনি বজায় রাখছেন, কিন্তু পার্টির সাথে কোথাও আস্তে আস্তে যোগাযোগ কিন্তু তার বিচ্ছিন্ন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে যখন এই স্পষ্ট প্রশ্ন করা হয়, এবার একটু দিলীপ ঘোষের রিয়াকশনটা আপনাদেরকে শোনায়। তিনি অমিত শাহ সভায় ডাক পাননি, এর আগে প্রধানমন্ত্রী সভায়ও ডাক পাননি, অমিত শাহ সভায় না যেতে পারার পর দিলীপ ঘোষের প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছে। কলকাতায় এলেন, ঘুরলেন এবং নেতাজি ইন্ডোরের কর্মী সভার বক্তব্য রাখলেন। এই যাবৎ বঙ্গ বিজেপিতে সবচেয়ে বড় কর্মী সভা হলো, আপনি জামা ষষ্ঠী করলেন, তারপর আরএসএস বৈঠকে গেলেন, তবুও নেতাজি ইন্ডোর গেলেন না। আমার সারাদিনের প্রোগ্রাম ঠিক ছিল, আমাকে এই বৈঠকে ডাকা হয়নি। আমার মনে হয় আরো কয়েকজন প্রাক্তন রাজ্য সভাপতি আছেন যাদেরকেও ডাকা হয়নি। তো ডাকা হয়নি যখন, যেখানে সাংগঠনিক বৈঠক সেখানে যাওয়াটা আমাদের কাছে নিয়ম নয়। যাদের ডাকা হয় যেটুকু বলে সেটুকু করাই আমাদের ডিসিপ্লিন, সেইভাবে আমাকে ডাকা হয়নি বলে আমি যাইনি। আপনাকে কোথাও ডাকা হলো না বলে মনে করছেন? সেটা তো যারা ডাকছেন তারা জানেন কেন ডাকা হয়নি। মাননীয় অসীম ঘোষ আছেন, মাননীয় তথাগত রায় আছেন, এরাও প্রাক্তন রাজ্য সভাপতি, ওদেরকেও ডাকা হয়নি, আমাকেও ডাকা হয়নি। আপনি দুবারের প্রাক্তন রাজ্য সভাপতি, আপনি সাংসদ হয়েছেন, আপনি রাষ্ট্রস্তরের দলের পদে ছিলেন, তারপরে 26 নির্বাচনের আগে মোদী এলেন, সেখানে আপনি নেই, অমিত শাহ এলেন, সেখানেও আপনি ডাকছিলেন। যারা আমাদের পার্টিতে নতুন নেতৃত্ব এসেছেন তাদের উপরে পার্টি দায়িত্ব দিয়েছে, তারা কাজ করছেন। বৈঠকে তো কাজের কথা ঠিক হয়, তারা যাচ্ছেন, ডিসিশন নেবেন, তারা যেটা ডিসিশন নেবে সেটা আমরা পালন করবো। প্রথম জামা ষষ্ঠী কিভাবে কাটালেন? যেমন ষষ্ঠী আত্মীয়র বাড়িতে গিয়ে খেয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে আমি আরএসএস এর প্রোগ্রামে চলে গেছিলাম। শুনলেন আপনারা এই যে দিলীপ ঘোষের যে বক্তব্য বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সুজয়, এটা থেকে কি রিড করা যায়? একটা বিষয় স্পষ্ট, তিনি যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু তিনি যতই মুখে হেসে ম্যানেজ করার চেষ্টা করুক, সেটা কিন্তু ম্যানেজ কোনোভাবেই হচ্ছে না। দুটো বিষয় কিন্তু খুব জোরালো হচ্ছে দিলীপ ঘোষের ক্ষেত্রে। তাহলে কি তিনি আরএসএসে ফিরে যাবেন যেভাবে তিনি বৈঠক করলেন? অপশনস কি আছে? হ্যাঁ, অপশন দুটোই আছে। একটা হচ্ছে তিনি আরএসএসে ফিরে যেতে পারেন, সেটা একটা প্রভিশন আছে, যেহেতু তিনি দীর্ঘদিন আরএসএস এর প্রচারক ছিলেন। সেক্ষেত্রে আরএসএস ছাড়া বিজেপি ছেড়ে বেরিয়ে আসা, এটা কি দিলীপ ঘোষের ক্যারিয়ারে একটা অপশন হতে পারে? অবশ্যই। যে বিজেপিতে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু এবং উত্থান, সেই বিজেপিতেই তিনি যখন এতটা ব্রাত্য এবং এতটা তাচ্ছিল্য এবং এতটা অপমান তিনি পাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে, এবং নো ফল্ট অফ হিজ ওন, তিনি তো এমন কিছুই করেননি যার জন্য তাকে এটা করতে হচ্ছে। সিম্পল বিষয়, রাজনৈতিক ইকুয়েশন, দিলীপ ঘোষের গ্রাফ নিচে যেতে শুরু করেছে।